আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভাই নামক অজানা ভয় গল্পের 43 নম্বর পর্ব। তো বেশি কথা না বলে চলো গল্প শুরু করি। রাত বাড়ছে। আদিত্য তার ঘরে সুটকেস গোছাচ্ছে, কিন্তু তার মনটা রাগ আর অভিমানে শক্ত হয়ে আছে। অন্যদিকে আদিবার হৃদয় ভেঙে যাচ্ছে। সে চেষ্টা করছে স্বাভাবিক থাকার, কিন্তু কান্না যেন গলায় এসে আটকে যাচ্ছে। আদিবা ড্রয়িং রুমে বসে আছে, ঠিক তখন মিনা বেগম তার পাশে এসে বসলেন। কিরে আদিবা, এখনো বসে আছিস? অনেক রাত হয়েছে তো, গিয়ে শুয়ে পড়। আদিবা মিনা বেগমকে দেখে দ্রুত চোখ মুছে জবাব দেয়, একটা বই পড়ছি মামুনি, ঘুম পাচ্ছে না তাই বসে আছি। মিনা বেগম কথা বাড়ালেন না, হয়তো কিছু বুঝতে পেরেছেন তাই নিজের ঘরে চলে যান। মিনা বেগম ঘর থেকে চলে যেতেই আদিবার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে দ্রুত বইটা বন্ধ করে সোফার কাঁধলে মুখ লুকিয়ে নিঃশব্দে কাঁদতে শুরু করে। সে কোনোভাবেই চায় না তার কান্না কেউ দেখুক, কিন্তু আদিত্য হঠাৎ ঘর থেকে বেরিয়ে একটা ব্যাগ নেওয়ার জন্য। আদিবা কান্না তার চোখ এড়াইল না। আদিবাকে কাঁদতে দেখে মনটা মুহূর্তেই জন্য নরম হয়ে এলো, কিন্তু পরক্ষণেই আদিবার বলা কথাগুলো মনে পড়লো। হ্যাঁ, আমি চাই তুই চলে যাও। কেমন যেন বিশ্বের মতো বিঁধল শব্দগুলো। আদিত্য ঠোঁটে একটা তিক্ত হাসি ফুটে উঠল। বাহ, দারুণ অভিনয়। একটু আগেই আমাকে চলে যেতে বলে, এখন এখানে বসে কাঁদছে। কিন্তু কেন? আর কত শাস্তি দিতে চাস আদিবা? আমাকে বাড়ি ছাড়া করেও কি তোর শান্তি হয়নি? এখন কেন? এখন কেঁদে কি প্রমাণ করতে চাইছিস তুই? আমাকে আবারও অপরাধী বানাতে চাইছিস? আদিত্য নিজের মনের কথা উচ্চারণ করল না। আদিবাকে এক নজর দেখে নিয়ে আবার ঘরের ভিতরে ঢুকে গেল। দরজা বন্ধ করার শব্দে আদিবা মুখ তুলে তাকায়। রাত বেড়েছে। আদিবা নিজের ঘরে চলে গিয়েছে, কিন্তু আদিত্যর চোখে ঘুম নেই। আদিত্য ঘরের ভেতরে তার জিনিসপত্র দেখছিল। তার হাতে আদিবার সাথে তোলা একটা পুরনো ছবি। সেই ছবির দিকে তাকায়। সাথে সাথেই ইচ্ছা হলো ছবিটি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতে, কিন্তু পারল না। দ্রুত ছবিটা উল্টো করে নিজের ব্যাগের ভিতর রেখে দিল। সে নিজেও শক্ত করে করলো, যেন তার ভেতরে কোনো অনুভূতি নেই। আদিত্য নিজের কাজে ব্যস্ত ছিল। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ হলো। দরজার ওপাশে আহমেদ চৌধুরী দাঁড়িয়ে আছেন। আহমেদ চৌধুরী ক্লান্ত স্বরে বললেন, আদিত্য, আসবো? ছেলে গম্ভীর মুখ করে জবাব দিল, এসো। তোর সব গোছানো হলো? আদিত্য ঠান্ডা গলায় যান্ত্রিক উত্তর দিল, হ্যাঁ হয়েছে, সব রেডি। চিন্তা করতে হবে না, আমি তোমাদের দেওয়া নির্বাসন মেনে নিয়েছি, তাই কোনো ঝামেলা করব না। আহমেদ চৌধুরী এবার এগিয়ে এসে ছেলের পাশে বসলেন। আমি জানি তুই রেগে আছিস, তোর কষ্ট হচ্ছে, কিন্তু আমি তোর বাবা। আমি তোর জীবন নষ্ট হতে দিতে পারি না বাবা। বিদেশে যা, মন দিয়ে পড়াশোনা কর, এই ঘটনা ভুলে যা। আদিত্য গম্ভীর কণ্ঠে উত্তর দিল, আমি ভুলবো না আব্বু, আমি কিছুতেই ভুলবো না। আর তোমাদেরকেও আজকের দিনটা ভুলতে দিব না, না তোমরা আর নয়তো আদিবাকে। আহমেদ চৌধুরী দীর্ঘশ্বাস ফেললেন। এখানে আদিবার কোনো দোষ নেই আদি। আদিবার কথা একবার বোঝার চেষ্টা কর। ও তোকে ভালোবাসে, তোর ভালো চায় বলেই তোকে যেতে বলেছে। এখানে থাকলে তোদের দুজনেরই কষ্ট হতো। আদিত্য কিছু বলে না, শুধু একটা হাসি। তবে এই হাসিতে কোনো ভালো লাগা নেই, আছে একরাশ অভিমান। আহমেদ সাহেব ছেলেকে সান্ত্বনা দিয়ে বলে ওঠেন, সময় সব ঠিক করে দেবে আদিত্য, সব ঠিক হয়ে যাবে। তুই এইসব নিয়ে আর ভাবিস না, এখন ঘুমিয়ে পড়। আদিত্য কিছু বলল না, শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। আহমেদ চৌধুরী বেরিয়ে গেলেন। রাত গভীর হলো, সবাই ঘুমিয়ে পড়েছে। আদিত্য তার ঘরে বসে আছে, ঘুম আসছে না। সে ধীরে ধীরে উঠে আদিবার ঘরের দিকে এগিয়ে গেল। দরজা আলতো করে খুলে ভেতরে ঢুকলো। আদিবা বালিশে মুখ গুজে ঘুমিয়ে আছে। চোখের নিচে হালকা কালশিটে যা বলে দিছে সে এতক্ষণ কেঁদেছে। আদিত্য খুব সাবধানে আদিবার বিছানার পাশে মেঝেতে বসলো। আমার অনুপস্থিতি কি তোর কাছে এতই আনন্দের? তুই না চাইলে পুরো দুনিয়ার সাথে লড়াই করে হলেও আমি থেকে যেতাম। তুই তো সব জানিস তুই আমার দুর্বলতা, তবুও কেন আমাকে এভাবে দূরে ঠেলে দিলি? একই দূরত্বের আগুনে কি তুই আমাকে পুড়ে ছারখার হব? তোর গায়ে একটু আঁচ লাগবে না? সে ধীরে ধীরে হাত বাড়িয়ে আদিবার এলোমেলো চুলগুলো কপাল থেকে সরিয়ে দিল। আমি জানি তুই চাস আমি তোকে ভুলে যাই, কিন্তু তুই জানিস না আমি তোকে ভুলতে পারবো না। আমি ফিরবো আদিবা, তোকে নিজের করে পাওয়ার জন্য আমি আবার ফিরবো। সে ঝুঁকে এলো, ঘুমান্ত আদিবার কপালে নরম দীর্ঘ একটা চুমু খেলো। সেই চুমুতে ছিল নীরব বিদায়, ভালোবাসার অঙ্গীকার আর এক আকাশ অভিমান। আদিত্য উঠে দাঁড়ালো, একবার ঘুরে আদিবাকে দেখলো, তারপর দ্রুত ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে ফিরে গেল। তার চোখ দুটোর জল জল করছে, কিন্তু তার ভেতরে রাগটা তাকে শক্ত করে রাখলো। সকাল 8টা।
আদিত্যর ফ্লাইট 10টায়। আহমেদ চৌধুরী, মিনা বেগম আর আদিবাকে নিয়ে গাড়ি বিমানবন্দরের দিকে ছুটে চলেছে। গাড়ির ভেতরে চরম নীরবতা। মিনা বেগম সামনের সিটে বসে ছেলেকে দেখার জন্য বারবার পিছনে লুকিং গ্লাসে তাকাচ্ছেন। আদিবার আদিত্য পিছনে পাশাপাশি বসে আছে, কিন্তু তাদের মাঝে যেন একটা বিশাল দেওয়াল। মিনা বেগম মিররে ছেলেকে দেখে নিজেকে শক্ত করে বললেন, আদিত্য, তোর লাগেজ ঠিকমতো আছে তো? বোর্ডিংয়ের সব কাগজপত্র সঙ্গে নিয়েছিস? আদিত্য ঠান্ডা গলায় জবাব দিল, হ্যাঁ আম্মু, সব নিয়েছি। আহমেদ চৌধুরী গাড়ি চালাতে চালাতে জয়কে ফোন করে দিয়েছিলেন। জয় আদিত্যের চাচাতো ভাই। ছোট থেকেই সে দেশের বাইরে থাকে, সেখানেই পড়াশোনা, বেড়ে ওঠা। কথা হয় জয়ের আদিত্য রিসিভ করার জন্য এয়ারপোর্টে থাকবে। আহমেদ সাহেব রাস্তার দিকে মনোযোগ রেখেই বলল, আদিত্য, তুই পৌঁছেই আমাকে ফোন করবি, তোর কোনো অসুবিধা হলে জানাবি। আদিত্য মাথা নাড়ালো। এদিকে আদিবা একবারও আদিত্যের দিকে তাকাচ্ছে না, তার চোখ জানালার বাহিরে দ্রুত সরে যাওয়া দৃশ্যের দিকে স্থির। ভেতরে তার কান্না পাচ্ছে, কিন্তু সে মুষ্টি শক্ত করে নিজেকে নিয়ন্ত্রণ করছে। আদিত্য একবার আর চোখে আদিবাকে দেখলো, কিন্তু তার অভিমান তাকে আদিবার সাথে কথা বলতে দিল না। আদিত্য ভাই, তুমি কি জানো আমি কতটা কষ্ট পাচ্ছি? তুমি কেন একবারও আমার দিকে তাকাচ্ছ না? তুমি কি কোনদিন জানবে যে আমি চাইনি তুমি চলে যাও? তুমি কি কোনোদিন বুঝবে তোমার ভালোর জন্য এই মিথ্যা বলাটা আমার জন্য কতটা কঠিন ছিল? আমি চলে যাচ্ছি আদিবা, তোর এখন খুশি হওয়ার কথা, তাহলে তুই এখন কেন আমার চোখে চোখ রাখতে পারছিস না? তোর জেটটা কি আমার চেয়েও দামি? দেখতে দেখতে গাড়ি বিমানবন্দরে পৌঁছালো। আহমেদ চৌধুরী লাগেজ বের করলেন। মিনা বেগম এগিয়ে এসে আদিত্যর হাত ধরলেন। কান্না চাপাতে গিয়ে গলা ভেজা এলো তার। বাবা, আমার বুকের মানিক, নিজের খেয়াল রাখিস, মন খারাপ করিস না, মা সবসময় তোর পাশে আছে। ওখানে গিয়ে নিজের যত্ন নিস, ভালো করে পড়াশোনা করিস বাবা। আমাকে কথা দে তুই ওখানে ঠিকমতো খাওয়া দাওয়া করবি। আদিত্য নিঃশব্দে মায়ের হাতটা জড়িয়ে নিল, কোনো আবেগ দেখালো না। তুমি চিন্তা করো না আম্মু, আমি ঠিক থাকবো। আহমেদ চৌধুরী লাগেজ নামিয়ে বোর্ডিং পাস হাতে নিয়ে বললেন, চল আদিত্য, সময় হয়ে গেছে। আদিবা এগিয়ে এলো। শেষ মুহূর্ত তার যেন কিছু বলার ছিল, কিন্তু আদিত্য কঠিন মুখ দেখে তার সব কথা গলার কাছে আটকে গেল। আদিত্য তার দিকে এক পলক তাকালো, তার চোখে এক গম্ভীর ক্রোধ আর অভিমানের ছাপ। এই চাহনিটা আদিবার বুকে তীর হয়ে বিঁধল। আদিত্য কঠিন ও শীতল কণ্ঠে বলল, ভালো থাকিস আদিবা। এই একটি কথাই ছিল তার বিদায়। সে আর কোনো কথা বলল না, ঘুরে হাঁটতে শুরু করলো ইমিগ্রেশনের দিকে। আদিবা আদিত্যের যাওয়ার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে ডাকতে চাইল, আদিত্য ভাই, কিন্তু ডাকতে পারল না। তার গলা ধরে এলো। মিনা বেগম দ্রুত তাকে জড়িয়ে ধরলেন। মিনা বেগম আদিত্যকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে আহাজারি করে উঠলেন, চলে গেল আদিত্য, আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। আদিত্য সিকিউরিটি চেকিংয়ের জন্য লাইনে দাঁড়িয়েছে। শেষবারের মতো ঘুরে পিছনে দিকে তাকালো। আদিবা তখনও দাঁড়িয়ে আছে। তার মুখটা দেখে আদিত্যর ভেতরে আবারও তীব্র যন্ত্রণা ফিরে আসলো, কিন্তু সে নিজেকে শক্ত করে রাখলো। তোর দেওয়া নির্বাসন আমি মেনে নিলাম আদিবা। যে জেদ নিয়ে তোকে ভালোবেসেছিলাম, ঠিক একই জেদ নিয়ে তোকে আজ ছেড়ে যাচ্ছি। তবে মনে রাখিস, আমি ফিরে আসব। তোর দু চোখে অঝোর প্লাবন দেখলেও এই হৃদয় যেন আর কখনো কম্পন না জাগে, সেই শক্তি নিয়েই ফিরে আসব। পিছন থেকে আদিবা পলকহীন তাকিয়ে আছে। প্রিয় মানুষকে ভালো রাখার নাম যদি হয় বিচ্ছেদ, তবে আমি সেই বিরহের বাঁচতে রাজি আছি আদি ভাই। তুমি চলে যাও, তবে জেনে রেখো, তোমার মঙ্গল কামনা নিজেকে পাথর করে রাখাটাই ছিল আমার সবচেয়ে বড় প্রেম। আদিত্য আর দেরি না করে বোর্ডিং এরিয়া দ্রুত হেঁটে চলে যায়। বোর্ডিং গেটের উপরে আদিত্য মিলিয়ে গেল। আদিবার চোখে দুপোটা জল বিমানবন্দরের মেঝেতে আছড়ে পড়ল। শুরু হলো এক দীর্ঘ বিচ্ছেদ। বহুতল ভবনের বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে রেলিং ধরে স্থির হয়ে দাঁড়িয়ে আছে আদিত্য। তার দৃষ্টি সামনের ব্যস্ত শহরের দিকে থাকলেও মনটা পড়ে আছে কয়েকশো মাইল হাজার দূরে এক মিথ্যা মায়ার শহরে। রাতে জয় তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে অ্যাপার্টমেন্টে নিয়ে এসেছে। জয় ভাই হিসেবে বরাবরই নিখুঁত। সে আদিত্য সব কিছু গুছিয়ে রেখেছে, ডিনারের ব্যবস্থা করেছে, এমনকি বারবার বিশ্রাম নেওয়ার জন্য অনুরোধও করেছে। কিন্তু আদিত্য চোখের কোনো ঘুমের নামগন্ধ নেই। তার ফ্যাকাশে মুখের ক্লান্তির গভীর ছাপ স্পষ্ট। চোখের নিচে কালচে ছায়া, অথচ এই দীর্ঘ ভ্রমণের পর সরে যেন পরিমাণ অবসাদ কথা নেই। চোখ দুটো ছিটে ফোটাও নেই ঘুমের। ঘুম যেন আজ তার সাথে আড়ি করেছে। দীর্ঘ ফ্লাইটের ধকল শরীরে বিষের মতো ছড়িয়ে পড়লেও মস্তিষ্কের কোষগুলো সজাগ হয়ে আছে।
বাইরে থেকে আদিত্যকে দেখে মনে হচ্ছে সে খুবই ক্লান্ত, নিরস্ত, কোনো জলরাশির মতো স্থির। হয়তো জয়ও ভাবছে ক্লান্তির কারণে আদিত্য এমন নিশ্চুপ হয়ে আছে, কিন্তু তার ভেতরে পৃথিবীটা এক ভয়াবহ অস্থিরতায় তছনছ হয়ে যাচ্ছে। নিজের চেনা মাটি, চেনা আকাশ আর আপনজন ছেড়ে আসা এত কষ্ট হতে পারে তা আদিত্য আগে কখনো ভাবেনি। এই বিদেশ বুয়োতে ঝকঝকে চকচকে শহরটা তার কাছে এক যন্ত্রণাদায়ক নির্বাসন ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। বারবার চোখের সামনে ভেসে উঠছে বাবা মায়ের মুখ, আদিবার সেই সজল চোখ জোড়া আর নিজের প্রিয় ঘরটা। সেখানে তার শৈশব থেকে তরুণের হাজারো স্মৃতি মিশে আছে। এক একটি স্থির যেন ধারালো কাছের টুকরোর মতো তার ভেতরটাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। নিজেকে আজ বড্ড একা মনে হচ্ছে আদিত্যের, অথচ দেশে থাকতে তার জীবনটা ছিল কোলাহলে পূর্ণ। বন্ধু মহলে সে ছিল আড্ডার মধ্যমণি। তাকে ছাড়া কোনো পরিকল্পনা পূর্ণতা পেত না, কোনো আড্ডায় প্রাণ আসতো না। সেই প্রাণবন্ত ছেলেটাই আজ কয়েক হাজার মাইল দূর এক অচেনা শহরে দাঁড়িয়ে আছে। আদিত্য হঠাৎ মনে হলো, এখন কি বন্ধুরা তাকে ছাড়াই আড্ডা দিবে? আড্ডার মাঝে কি কেউ হঠাৎ করে থেমে গিয়ে বলবে আদিত্য নেই বলে আজ আড্ডাটা জমছে না? নাকি সময় নিষ্ঠুর নীরবে সবাই তাকে ভুলে যাবে? জীবন কি তবে সত্যি এমন, যেখানে মানুষ জায়গা দ্রুত, খুব দ্রুত পূরণ করা যায়? এই অনিশ্চয়তা আর বিচ্ছেদের হাহাকার তার বুকটা ফেটে যাচ্ছে। সে পকেট থেকে একটা ফোন বের করে কাপা হাতে হৃদের নাম্বারটা ডায়াল করলো। কয়েকবার রিং হওয়ার পর উপর থেকে তলাচ্ছন্ন কণ্ঠ ভেসে এলো, হ্যালো। আদিত্য গলাটা স্বাভাবিক করে বলল, হৃদ, আমি আদিত্য বলছি। হৃদ একটু চমকে উঠল। আদিত্য? কিন্তু এটা তো বিদেশি নাম্বার মনে হচ্ছে। কার নাম্বার এটা? এটা আমার নতুন নাম্বার দোস্ত। তোর নাম্বার মানে? তুই কোথায়? গত একদিন অনেক কিছু ঘটে গেছে হৃদ, তোকে গুছিয়ে বলার মতো সময় বা মানসিক অবস্থা আমার নেই, কোনোটাই ছিল না, তাই বলতে পারিনি। কি হয়েছে আদিত্য? তোর গলা এমন কেন শোনাচ্ছে? সব কিছু ঠিক আছে তো? ঠিক আছে বলতে আমি লন্ডনে চলে এসেছি হৃদ। কথাটা শুনে হৃদ বিছানা ছেড়ে ধরপড় করে উঠে বসলো। কি, লন্ডনে? মানে কি? কখন গেলি? কেন গেলি? আমাকে তো কিছু বললি না। আদিত্য শুকনো হাসি দিয়ে জবাব দিল, তুই তো সবটাই জানিস হৃদ। বাবা মা চায়নি যে আমি দেশে থাকি, তাই পরিস্থিতির শিকার হয়ে শেষমেশ চলে আসতেই হলো। তাই বলে কাউকে না কিছু বলে হুট করে চলে গেলি? আমি আসতে চাইনি হৃদ, আমাকে শেষ পর্যন্ত লড়াই করতে চেয়েছিলাম। কিন্তু একটু থামলো, তারপর আবার বলল, যখন শুনলাম আদিবা চায় না আমিও একই বাড়িতে থাকি, তখন আর থাকাটা কোনো কারণ খুঁজে পেলাম না। আমি চাই না আমার জন্য আদিবা কোনো কষ্ট পাক, তাই নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়ে চলে এলাম।